9th আগস্টের ক্রোনোলজিটা কি ছিল, প্রথম থেকে কি কি হয়েছিল? RGKR মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ, RGKR মেডিকেল কলেজ, RGKR মেডিকেল কলেজ। একটা জায়গাতে একটা মানুষের ওপর এত ব্রুটাল একটা ইনসিডেন্ট ঘটে গেল, সেটা কি তার মানে 200-300 মিটার রেডিয়াসের মধ্যে কেউ জানতে পারলো না? খুব একটা আশ্চর্য ব্যাপার। আমরা তো যেখানে কাজ করতে যাই সেখানে আমরা সেটাকে সেকেন্ড হোম বলি। তো সেকেন্ড হোম যদি আমাদের কাছে এতখানি আনসেফ হয়ে যায়, সত্যি এখানে একটা বড় কোয়েশ্চেন একটা উঠে আসে যে তাহলে কোথায় সেফ? সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার যে এটা একটা রেপ অ্যান্ড মার্ডার কেস। সত্যি সত্যি যারা কালপ্রিট তারা যেন সত্যি সামনে আসে। এই যে একদিন হঠাৎ করে আমরা আইডেন্টিফাই করছি তাকে অ্যাজ এ ক্রিমিনাল বা অ্যাজ এ রেপিস্ট, সেটা কিন্তু একদিনের প্রসেস না। এটা কিন্তু আজকের থাম্বনেল দেখে আপনারা তো সবাই বুঝতেই পেরেছেন আজকের টপিকটা কি। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি, এই টপিকটা নিয়ে শুধু আমরা নয়, পুরো ইন্ডিয়া কথা বলছে, পুরো বাংলা কথা বলছে, পুরো কলকাতা কথা বলছে। এবং এই টপিকটা নিয়ে কথা বলা খুব দরকার আমার মনে হয়। আমাদের আজকের এপিসোডটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল কোনো পার্টিকে টার্গেট করে নয়। আমাদের এই এপিসোডটা একমাত্র একটাই উদ্দেশ্য, যেটা হলো সোশ্যাল অ্যাওয়ারনেস। আজকে আমাদের সাথে আছেন ডক্টর নম্রতা ভৌমিক। ইনি একজন সাইকোলজিস্ট। ইনি অনেক ক্রিমিনাল সাইকোলজি নিয়ে অনেক কথা বলেছেন, যে ক্রিমিনালটা কি করে তৈরি হয়, ক্রিমিনালটা কি করে আস্তে আস্তে এরকম বিল্ড আপ হয় যে একটা রেপের দিকে ব্যাপারটা চলে যায়। এরকম একটা ঘটনা ঘটলে ভিকটিমের সাথে কি হতে পারে, ভিকটিমের ফ্যামিলির সাথে কি যায়, সোশ্যালি কিরকম ভাবে ইম্প্যাক্ট হয় আমাদের, সেগুলো জানা যাবে এই পার্টিকুলার এপিসোডে। আজকের এপিসোডটা কোনো মন গড়া কথা নয় বা কোনো মন গড়া গল্প নয়, কোনো মশলা নয়। এই পুরো জিনিসটাই আজকে পুরোটাই একটা ফ্যাকচুয়াল নলেজের উপর রাখা হয়েছে পুরো এপিসোডটা। তাহলে আসুন আমরা সবাই মিলে লড়াই করি এই মানুষগুলোর বিরুদ্ধে যারা এরকম টাইপের মেন্টালিটি ক্যারি করে নিজেদের সাথে। বেসিক্যালি আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে অনেক ডিটেলসে কথা তো হবেই, কিন্তু এই টপিকটার ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো মানে হয় না, কারণ কি এই টপিকটা অলরেডি সবাই জানে। কিন্তু এই টপিকটা নিয়ে এত বেশি রিউমার্স ছড়িয়েছে বলো বা এত বেশি থিওরিজ রয়েছে যে সেই টপিকে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেই ব্যাপারটা জানা আমার মতে মানুষের জন্য খুব দরকার। আর এই জিনিসগুলো অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে বা মানুষের জনসমক্ষে এমনভাবে জিনিসটা চলে এসছে যে আর কাউকে আটকানো যাচ্ছে না। পুরো দেশ জেগে গেছে, ইভেন দেশের বাইরেও অনেক জায়গায় প্রোটেস্ট চলছে। তো তুমি এই প্রোটেস্টটা নিয়ে প্রথম থেকেই ইনভলভ ছিলে, তো তুমি ব্যাপারটা অনেক ডিটেলসে আমাদের জানাবে এই পডকাস্টে। তো বেসিক্যালি আমি তোমাকে জিজ্ঞেস করবো যে ক্রোনোলজিটা কি ছিল, যে 9th আগস্ট যে ভয়াবহ ঘটনাটা ঘটে গেল ওটার মানে প্রথম থেকে কি কি হয়েছিল, মানে যারা জানে না আর যারা হয়তো কেউ কেউ ভুলভাল জানে, তো সেই জিনিসটাকে ঠিক করে দেওয়ার জন্য তোমাকে জিজ্ঞেস করা যে 9th আগস্টের ক্রোনোলজিটা কি ছিল, প্রথম থেকে কি কি হয়েছিল ব্যাপারটা। প্রথমেই যেটা বলবো যে আমাদের এই যে ঘটনাটা ঘটে গেল, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সোসাইটিতে আমরা কেউই হয়তো ভালো নেই। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মেন্টালি খুবই বেশি ভাবে ইম্প্যাক্টেড। আর আমাদের হেলথটা তো শুধু আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ না, তার সাথে একটা সোশ্যাল হেলথেরও একটা বড় জায়গা আছে, সোশ্যাল ওয়েলবিং এর একটা বড় জায়গা আছে। তো সেখানে দাঁড়িয়ে এত রকম চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, ইনফরমেশন পাচ্ছি, অনেক রকম ইনফরমেশন পাচ্ছি এক একটা বিভিন্ন রকম সোর্সেস থেকে। এবার যা যা ইনফরমেশন পাওয়া গেছে সেখান থেকে তুমি যদি আমাকে বলতে বলো, আমি যেটুকু জানি আমি বলছি। যে প্রথমত যে অভয়া মেয়েটি যেখানে এই ঘটনাটি ঘটেছিল রাত্রিবেলা 11টা-12টার দিকে জানা যাচ্ছে, যেটা ফ্রম দ্য সোর্সেস, যে ঘটনাটি ঘটেছিল এই ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার, এই দুটো রাত্রিবেলা 11টা-12টার সময় ঘটেছিল ইন RGKR হসপিটাল। এবং সেখানে দাঁড়িয়ে অনেকের অনেক রকম বক্তব্য রয়েছে যে একটা সরকারি হাসপাতাল যেখানে কিনা সারাদিন 24/7 এত লোকের আনাগোনা, তার মধ্যে একটা জায়গাতে একটা মানুষের ওপর এত ব্রুটাল একটা ইনসিডেন্ট ঘটে গেল, সেটা কি তার মানে 200-300 মিটার রেডিয়াসের মধ্যে কেউ জানতে পারলো না? এটা খুবই একটা আশ্চর্যজনক, যেখানে অলরেডি লোকজন কাজ করছে। হ্যাঁ, যেখানে পুরো সবসময় নার্সেস স্টাফস ভর্তি, পুরো হসপিটালে পেশেন্টস ভর্তি, এটা তখন না জানতে পারাটা খুব একটা আশ্চর্য ব্যাপার। এবং তারপরে তখন সেটাকে একটা আনন্যাচারাল ডেথ বলে প্রথমেই দাগিয়ে দেওয়া হলো। তারপরে যেটা জানা যাচ্ছে ফ্রম দ্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটাকে সুইসাইড বলে দেওয়া হয়েছে, যে এটা একটা সুইসাইড
কেস। তো সেখানে দাঁড়িয়ে কোনো রকম কোনো ডায়েরি এফআইআর কিছু করা হয়নি এই কেসের এগেনস্ট। সেটা করা হয়েছে একদিন প্রায় 24 ঘন্টা কেটে গেছে তারপরে। তো সেটা যখন বডি ক্রিমেশন হয়ে যায়, সমস্ত রকম এভিডেন্স যা যা আছে টেস্ট, সেটা অতি অতি দ্রুত, মানে যতটা ফাস্ট স্পিডে হয় সেই পেসের থেকে অনেক বেশি তাড়াতাড়ি পোস্টমর্টেম করে ফেলা হয়, তারপর বডি ক্রিমেশন হয়ে যায়, যাতে অনেকগুলো এভিডেন্স, তাতে মনে করা হচ্ছে যে অনেকগুলো এভিডেন্সকে কোথাও একটা যেন লুকোনোর চেষ্টা করা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে তারপরে যখন এফআইআর করা হয়, এটা কিন্তু একটা খুব একটা কোয়েশ্চেনেবল। যিনি ভিকটিম তারা বাবা মাও তো এই জিনিসটা মেনশন করেছিল যে ওরা বলেছিল যে আমরা অন্য জায়গায় করাতে চাই একদম পোস্টমর্টম যেটা, কিন্তু ওরা ওই চান্সটা পায়নি, ওদেরকে না বলেই আর কি পুরো জিনিসটা করানো হয়েছে। এবং তারপরে যেহেতু এত ফাস্ট ক্রিমেশনটা হয়ে গেছে, সিবিআই আসবে, যে সেকেন্ড টাইম অফ ইনভেস্টিগেশনটা করা হবে, একটা ফরেনসিক টেস্ট আরেকবার করা হবে, এবং সেখান থেকে আরো কিছু এভিডেন্স হয়তো উঠে আসতে পারতো। তো সেখানে সেগুলোর কোনো আর পসিবিলিটি রইলো না, যেহেতু সমস্ত জিনিসটাই হয়ে গেল, ক্রিমেশনটা হয়ে গেল। তো কোথাও একটা যেন খুব তাড়া ছিল এই পুরো ঘটনাটার। যদি আমরা একটা হেলিকপ্টার ভিউ নিই জিনিসটাতে, আমরা দেখতে পাবো প্রথম থেকে শেষ অব্দি যেন কোথাও একটা খুব ভালো স্ট্র্যাটেজি, একটা প্ল্যানিং কাজ করছে, এবং তার সাথে সাথে প্যারালালি কাজ করছে একটা ব্রুটালিটি। যদি আমি এটাকে একটা মানে সোসাইটাল এক্সপেক্ট থেকে দেখি, তাহলে বলবো যে এটা শুধুমাত্র একটা নিছক রেপ বা মার্ডারের কেস নয়, এর সাথে অনেকটা প্ল্যানিং জড়িয়ে আছে, একটা স্ট্র্যাটেজিক্যাল একটা প্ল্যানিং জড়িয়ে রয়েছে, এবং তার সাথে জড়িয়ে রয়েছে এই ব্রুটালিটিটা। যে কোনো রকম মানুষকে যদি আমি মারতে চাই, তাহলে আমি তাকে গুলি করতে পারি, তাকে থ্রোট স্লিট করে দিতে পারি, অনেক রকম ভাবে মারা যায়। কিন্তু এই মেয়েটার, যেটা আমরা অনেকটা পোস্টমর্টম রিপোর্টেও পেয়েছি, যেটুকু তথ্য আমাদের কাছে উঠে এসছে, সেখানে তার কলার বোন ভেঙে দেওয়া হয়েছে, তার পেলভিক বোন ভেঙে দেওয়া হয়েছে, তাকে এমন ভাবে চোখ করা হয়েছে যে তার চোখ থেকে রক্ত বেরিয়ে আসছে, ব্লাড। মানে এই জিনিসটা কতখানি ট্রমাটিক হতে পারে। আর তার অনেক রকম ছবিও আমরা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে দেখেছি। তার যেটা শোনা যাচ্ছে, যেটা শোনা গেছে, যে তার নাকি দুটো পা, সেই দুটোকে অনেকটা টর্ন আউট করে দেওয়া হয়েছিল, এবং তারপরে তো সেই ব্রুটাল রেপটা তো আছেই। এবং সেখানে এতগুলো মানুষের, যেটা জানা গেছে প্রায় 150 গ্রামস অফ সিমেন পাওয়া গেছে তার ভ্যাজাইনা থেকে। তো সেখানে একজনের পক্ষে এতগুলো সিমেন তো পসিবল না কারণ কোনো মানুষের, সেখানে হয়তো প্রায় 15 গ্রামস বলে একটা সাধারণ মানুষের পক্ষে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে মানে যেটা দেখা যাচ্ছে যে বলছে সবাই, বা কিছু তথ্য এসছে এমন, যে 18 to 20 পিপল ইনভলভ ছিল পুরো রেপটার মধ্যে। তো এটা কোথাও কি একটা অতিরিক্ত পাওয়ার প্লে, যে বোঝানোর ব্যাপার যে আমাদের ঠিক কতখানি পাওয়ার আছে যে আমরা এটা করতে পারি কারোর সাথে। এবার অনেক রকম অনেক লজিক আসছে কেন হয়েছে, সেই দিকে আমি যাচ্ছি না, যে কারণ অনেক কিছু হতে পারে। হয়তো উনি এমন কিছু জেনে গেছিল যেগুলোকে আটকানোর জন্য এটা করা হয়েছে, হতে পারে, বা আরো অনেক রকম কিছুই হতে পারে। কিন্তু যে ব্রুটালিটিটার সাথে করা হয়েছে, আমরা সেটাকে যদি এমফাসাইজ করি, যে শুধু কি হয়েছিল, একটা মানুষকে কতখানি পৈশাচিক ভাবে মারা যেতে পারে, সেটা যদি আমরা দেখি, তাহলে বোধহয়, আর তার ওয়ার্ক প্লেসে যেই মানুষটি সেখানে এত বছর ধরে পড়াশোনা করেছে, পিজিটি করছে, মানে তার পড়াশোনা এখনো চলছে, অ্যাজ এ ডক্টর সেখানে প্র্যাকটিস করছে, তার ওয়ার্ক প্লেস এত বছরের, সেই জায়গাটা হঠাৎ করে তার কাছে এতটা আনসেফ, এতটা কোন রকম সিকিউরিটি নেই তার কাছে, এমন একটা জায়গা হয়ে গেল, একটা পরিচিত জায়গা। আমরা তো যেখানে কাজ করতে যাই সেখানে আমরা সেটাকে সেকেন্ড হোম বলি। তো সেকেন্ড হোম যদি আমাদের কাছে এতখানি আনসেফ হয়ে যায়, সত্যি এখানে একটা বড় কোয়েশ্চেন একটা উঠে আসে, যে তাহলে কোথায় সেফ? যদি আমরা দেখি, ম্যাসলোর একটা থিওরি আছে, হায়ারার্কি অফ নিডস, যেখানে আব্রাহাম মাসলো বলেন যে আমাদের ফিজিওলজিক্যাল নিডস যেটা আছে, মানে ফার্স্টে আমাদের খিদে, ঘুম, তেষ্টা পায়, তারপর সেক্সুয়াল ড্রাইভ, এই যে জিনিসগুলো, ক্লোদিং, বেসিক নিডস, তারপরে কিন্তু আসে আমাদের সিকিউরিটি নিডস, আমাদের সেফটি নিডস, এই যে সেকেন্ড লেয়ার অফ নিডস, সেটাই আমরা মিট করতে পারছি না অ্যাজ এ সোসাইটি। তো এই সোসাইটি অ্যাজ এ হোল যদি আমরা সেটাকে মিট করতে না পারি, অবশ্যই এখানে একটা আমাদের রাষ্ট্র, আমাদের স্টেট, আমাদের ওভারঅল গভর্নমেন্টের একটা বড় ভূমিকা আছে। এবার সেখানে গিয়ে অবশ্যই এটা বলাটা দরকার যে কোথাও গভর্নমেন্টের তো একটা দায়বদ্ধতা থাকে মানুষের সেফটিটা দেখার। আমরা যখন একটা জায়গায় একটা মানুষকে এমপ্লয়ার হিসেবে নিয়োগ করছি, তাহলে এমপ্লয়ের যে সে বলে দিতে পারে যে তোমার এতক্ষণ তুমি ডিউটি করবে, এতক্ষণ করবে না,
সেটা একটা তার কাছে রাইট থেকে থাকে, কিন্তু তার সিকিউরিটি সেফটি দেখার দায়িত্বটা কার? এক্ষেত্রে পুরোটা সেই অর্গানাইজেশনের। যদি সেটা প্রাইভেট অর্গানাইজেশন হয়, এক্ষেত্রে যেহেতু এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেহেতু আমি বলবো যে এটা ডিরেক্টলি গভর্নমেন্টের দেখার দায়িত্ব। একটা জিনিস বলা হচ্ছিল যে ওই মেয়েটাকে নাকি মেন্টালি টর্চার করা হচ্ছিল, লাইক মেন্টালি বলতে পারো, ফিজিক্যালি বলতে পারো। 36 আওয়ার্স কন্টিনিউয়াস ডিউটি ইজ নট আ জোক। তো এক্স্যাক্টলি, তো বলা হচ্ছিল মেয়েটা বাড়িতে ফোন করে ইভেন জানাতো বাবা মাকে যে এরকম সিনারিও হচ্ছে, আমার রাতের বেলা কাজ করতে যেতে ভালো লাগে না, আমাকে অনেক কিছু এরকম দেখতে হয়েছে যেগুলো আমি দেখতে চাইনি। তো তোমার কি মনে হয় যে এটার সাথে ওটা ওই ঘটনাটার কিছু লিঙ্ক রয়েছে? অবশ্যই লিঙ্ক তো থাকবে, কারণ একটা এত বড় একটা যেখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা তো একদিন হঠাৎ করে ইনস্ট্যান্টলি করাটা পসিবল না। যেটা আমি বলছিলাম, যেটা অলরেডি একটা প্ল্যান্ড, অনেকদিন ধরে হয়তো তাকে অনেকভাবে মানসিক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল তার উপর, তাকে ইমোশনালি হয়তো অনেকভাবে ব্ল্যাকমেল করা হতে পারে, বা তার মেন্টালি অ্যাবিউজ করা হতে পারে। তারপরে তো আসে এত বড় একটা ইনসিডেন্ট, হঠাৎ করে তো একটা মানুষ এত বড় একটা পদক্ষেপ তোমার কথা ভাববে না। সেটাই তো সেখানে একটা হোল একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়তো সেই মানুষটা গেছে। এখানে এটাও অনেক জায়গায় উঠে এসছে এই তথ্যটা যে মেয়েটার সাইকিয়াট্রিক অনেক রকম মেডিকেশন নিত, তার বোধহয় কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা কোনো ইস্যু ছিল। এইভাবে মানুষটিকে কোথাও একটা গিয়ে একটা সাইকোলজিক্যাল পেশেন্ট, সাইকিয়াট্রিক পেশেন্ট বলেও প্রতিপন্ন করা হচ্ছে, এই যে জায়গাটা উঠে এসছে। আর যদিও সে যদি হতোই, সে পেশেন্ট যদি হতোই, সে তো তার সাথে রেপের কি কানেকশন? রেপের কোনো কানেকশন নেই। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে যখন তাকে সুইসাইডাল কেস হিসেবে এটা দেখানো হচ্ছিল, তখন বলছিল যে এটা যদি সুইসাইড হয় তাহলে তার এই সাইকিয়াট্রিক প্রবলেম আছে, তার জন্য হয়তো সে সুইসাইডটা করেছে। কিন্তু তারপর যখন দেখা গেল এটা কোনোভাবেই আর ম্যানেজ করা যাচ্ছে না সুইসাইড বলে, যখন এটা অ্যাকচুয়ালি সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার যে এটা একটা রেপ অ্যান্ড মার্ডার কেস, আর মানে এটার পরে আর কিছু হতেই পারে না, কোনো কোয়েশ্চেন্স থাকতে পারে না, তখন এই জায়গাগুলো আবার খতিয়ে দেখা হচ্ছে। এখনো ইনভেস্টিগেশন চলছে, আমরা এখনো কোন রকম কোনো ভার্ডিক্ট পাইনি। আশা করছি এই যে এত প্রোটেস্ট, প্রথম দিন থেকে এতটা প্রোটেস্ট হচ্ছে, পুরো দেশ আমাদের গর্জে উঠেছে, সেখানে কোনো না কোনো নিশ্চয়ই আমরা সেই আশাটাই রাখবো, আমরা সেই পজিটিভিটিটা, সেই অপটিমিজমটা আমাদের মধ্যে রাখবো যে আমরা একটা প্রপার সুবিচার পাবো। একজন কাউকে সামনে স্কেপগোট বানিয়ে দাঁড় করিয়ে দিলাম যে এই সেটা করেছে বলে সবাই মেনে নিল, এমনটা যেন না হয়। সত্যি সত্যি যারা কালপ্রিট তারা যেন সত্যি সামনে আসে। এটা শুধুমাত্র এই একটা কেস নয়, এই একটা রেপ অ্যান্ড মার্ডার কেস নয়, এটা কিন্তু আমাদের মেয়েদের, বা শুধু মেয়ে না, অ্যাজ আ সিটিজেন এই পুরো সমাজের একটা ব্যাপার, আমাদের সোশ্যাল সিকিউরিটির ব্যাপার। আজকে যদি আমরা এটা নিয়ে কথা না বলি, আজকে যদি আমরা এই রেসপন্সিবিলিটিটা না নিয়ে এটা নিয়ে কথা বলার বা প্রোটেস্ট না করার, তাহলে যেটা হবে যে আমাদের সাথে এটা যে কোনো দিন হতে পারে। আজকে শুধুমাত্র এটা একটা মেয়ের সাথে হয়েছে বলে শুধুই একটা মেয়ের সাথেই হবে এমন না, যে কোনো সময় যে কোনো ছেলের সাথেও হতে পারে, যে কোনো ট্রান্সজেন্ডার মানুষের সাথেও এটা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে কথা বলাটা খুব দরকার, নাহলে আমাদের নিজেদের ভবিষ্যৎটাই কোথায় গিয়ে আমরা নিজেরাই সুরক্ষিত রাখতে পারবো না বোধহয়। ঠিক। একটা জিনিস আমার মাথায় যেটা আসছিল এক্ষুনি, এই যে এটা যে ফার্স্টে সবাই আগে রেপ বলছে, আগে মার্ডার করা হয়েছিল তারপরে রেপ হয়েছিল, এই কথাটা কি সত্যি? এখন অব্দি কি প্রুভেন? এটা প্রুভেন নয়, এখন অব্দি প্রুভেন নয়, কারণ অনেক জায়গা থেকে অনেকে অনেক রকম ভাবে জিনিসটার এক্সপ্লেনেশন দিচ্ছে। এবার ঠিক কোনটা অ্যাকচুয়াল সেটা আমরা খুব কমন ম্যান, আমরা তো এই প্রসেসটার সাথে ইনভলভ নই। এক্স্যাক্টলি। সেখানে আমাদের পক্ষে অ্যাকচুয়ালি কোনটা ঠিক সেটা বোঝাটাও একটা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার। আর এখান থেকে অনেক মানুষের মধ্যে অনেক কনফিউশন অ্যারাইজ করছে যে অ্যাকচুয়ালি কোনটা ঠিক। তো যদি আগে মার্ডার হয়ে থাকে এবং তারপরে রেপ হয়ে থাকে, তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র মার্ডার, মানে শুধু যে মার্ডার করা হয়েছে, অ্যাকচুয়ালি মার্ডার কেন করা হয় রেপের পরে, যে সমস্ত এভিডেন্স যাতে মুছে যায়। যে একজন যদি রেপ ভিকটিম এসে তার হয়ে উইটনেস, মানে ছেলে নিজের হয়ে নিজেরটা বলে, সে যদি নিজের কথাটা বলে, সেটাকেই আমরা সর্বত্র সত্য বলে মেনে নিই, এরপরে আর কিছু হতে পারে না। কিন্তু এক্ষেত্রে তো মার্ডারটা তো রেপটাকে ঢাকার জন্য করা হয়নি। এক্ষেত্রে মার্ডারটা যদি আগে হয়ে থাকে, তাহলে ওকে মারাটাই অ্যাকচুয়ালি কারণ ছিল, মারাটাই ছিল মেন মোটিভ, তারপরে তাকে রেপ করা হয়েছে। আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে এটা যেন বাকিদেরকে কোথাও একটা দেখাতে চাইছে যে দেখো, তোমরাও যদি আজকে আমাদের এই সিস্টেমের এগেনস্টে প্রোটেস্ট করো, বা যা হচ্ছে, দুর্নীতি হচ্ছে বা যাই হচ্ছে, একটা ইলিগাল যাই কাজ চলছে, সেটার এগেনস্টে, এই সিস্টেমের এগেনস্টে যদি যাও, তোমার সাথেও হয়তো এটাই হতে পারে। আর আমাদের কাছে এতটাই পাওয়ার আছে যে আমরা সেটা করতে পারি, কেউ আমাদের আটকাতে পারে না। কারণ সবাই জানে যে এরপরে একটা মানুষকে মেরে ফেলার পর, তাকে রেপ করার পরে এমন একটা জায়গায় তার কি হতে পারে,
সেই একটা ফ্রেম অফ মাইন্ড তো অনেকেরই মানে সবারই থাকবে যে এরপরে আমার কি হতে পারে, আমার কতখানি পানিশমেন্ট হতে পারে, সেটাকেও ভয়ে না পেয়ে সেটার ঊর্ধ্বে উঠে যখন এতগুলো মানুষ মিলে একটা কাজ যৌথভাবে করতে পারলো, তখন সেটা শুধুমাত্র নিছকই একটা রেপ বা একটা মার্ডার হয়ে থাকে না, সেটার মধ্যে আরো অনেক ডেপথ আছে, লেয়ার আছে, অনেকগুলো লেয়ার। সেটা হয়তো অনেক পলিটিক্যাল লেয়ার হতে পারে, অনেক মানে বলতে গেলে অনেক রকম আমরা যে সিস্টেমের মধ্যে আছি, সিস্টেমের প্রত্যেকটা স্টেপকে প্রশ্ন করা যায়। পুলিশের এই যে এতখানি গাফিলতি, এতখানি নেগলিজেন্স, এই প্রত্যেকটা স্টেপকে কোয়েশ্চেন করা যায়। যে হঠাৎ করে পোস্টমর্টেম হয়ে গেল, তাহলে স্বাস্থ্য দপ্তর, গোটা যে হেলথ সিস্টেমটা, ডিপার্টমেন্টটা কাজ করছে, তাদের কোথায় এতটা গাফিলতি ছিল। প্রত্যেকটা স্টেপের আমরা গাফিলতি, লুপ হোলস খুঁজে খুঁজে বার করতে পারি। এটা শুধু একটা লেয়ার নয়, এর মধ্যে অনেক অনেক লেয়ার আছে। হয়তো যত দিন যাবে তত আমরা আস্তে আস্তে করে সেটা উন্মোচন করতে পারবো। সেটাই রাখি। আচ্ছা, একটা কথা আমাকে বলো, যে অনেকে বলছে, মানে আমি তো কোনো কিছুতেই প্রুভেন ফ্যাক্টস আমি এখন বলতে পারবো না, কিন্তু খবরে বলছে বা যেখানেই বলছে, লোকজন মুখে যেটা শোনা, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখা, সবার মুখে এটাই জানা যাচ্ছে যে রেপটা এই জন্যই করানো হয়েছিল ওই ছেলেটাকে দিয়ে। আমি নামটা নিচ্ছি না, সবাই জানে অলরেডি। ওই যে ছেলেটাকে দিয়ে এই জন্যই রেপ করানো হয়েছিল, কারণ কি বলা হচ্ছে, যাতে মার্ডারটা ঢাকা পড়ে যায়, এটাকে অ্যাজ এ রেপ হিসেবে দেখা হয়, যাতে বাকিরা ইনভলভ না হয়, যাকে দিয়ে রেপ করানো হয়েছে সে যাতে ইনভলভ হয়। তোমার কি মনে হয়, এটা কি সত্যি? এটা হতে পারে, কারণ তাকেই তো মানে প্রথমে আমরা দেখলাম যে তাকে স্কেপগোট বানানো হলো। প্রথমে 3 দিনের মধ্যে ফাঁসি দেওয়ার কথা হলো, হঠাৎ করে তার নামটাই উঠে এলো, এবং সে নিজেও হঠাৎ করে নির্দ্বিধায় স্বীকার করে দিল, সারেন্ডার করে দিল যে আমি সবটা করেছি। এবং তাকে যখন কোয়েশ্চেন করা হলো, তখন সে বলেছে যে তার মধ্যে কোনো রিমোর্স, কোনো গিল্ট, কোনো রিগ্রেট কিছু ছিল না। তার অ্যাটিটিউড এটাই প্রকাশ পাচ্ছিল যে আমি যেটা করেছি ভালো করেছি। তো সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে সেই মানুষটার হয়তো কোনো সাইকোপ্যাথোলজিক্যাল কন্ডিশন ছিল বা কোনো ডিসঅর্ডার ছিল। তো না হলে এতখানি স্বাভাবিক মানুষ এটা করতে পারবে না, এতখানি রিমোর্স ছাড়া, গিল্ট ছাড়া, যেখানে প্রত্যেকে এটার এগেইনস্টে আছে, সে এতখানি একটা অ্যাভয়েডেন্ট, একটা নেগলিজেন্ট অ্যাটিটিউড নিয়ে, একটা প্যাসিভিটি, একটা যে আমি কিছুই কেয়ার করছি না, ইগনোরেন্ট অ্যাটিটিউড সে বয়ে নিয়ে যেতে পারবে না। তো সেখানে যখন তাকে একটা স্কেপগোট বানানো হচ্ছে, তাকে যখন অ্যাকিউজ করা হচ্ছে, তাকে যখন কোয়েশ্চেন করা হচ্ছে, তারপরেও তার যদি এরকম একটা রিয়াকশন থাকে, এবং যেটা শোনা যাচ্ছে যে এই মানুষটি ওখানকার সিভিক কোনো ভলেন্টিয়ার বা কিছু ছিল, সেক্ষেত্রে তার অনেক ছবি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এবং তার এগেইনস্টে আগের থেকেই অনেকগুলো কিন্তু লিগ্যাল চার্জেস আছে। এখানে প্রশ্ন কিন্তু বহুত বড় আছে, যে এই মানুষটা এত বড় একটা ক্যাম্পাসের ভিতরে এত বেশি যাতায়াত করতো কিরকম ভাবে, আর রাতের বেলা ওই জায়গাটার অ্যাক্সেস কি করে পেলো? এক্স্যাক্টলি, সেই জন্য আমরা গোটা সিস্টেমটাকে কোয়েশ্চেন করতে পারি। এখানে কোনো একজন মানুষের পক্ষে জিনিসটা করাটা কোনোভাবেই পসিবল না। তার প্রত্যেকটা জায়গাতে আমরা যখন দেখছি পুরো হোল ইনসিডেন্টটাকে খুঁটিয়ে একটা বার্ডস আই ভিউ থেকে, তখন আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট একটা করে কোয়েশ্চেন খুঁজে পাচ্ছি। জিনিসটা খুব উইয়ার্ড না, মানে যে ঢুকলো শুধু ঢোকার ফুটেজটাই রয়েছে, মানে যে একা কানে হেডফোন, যেই থিওরিটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছিল যে ও একাই জিনিসটার মধ্যে যুক্ত আছে, ও একা ঢুকেছে ওরকম ভাবে কানে হেডফোন নিয়ে, যখন বেরিয়েছে তখন কানে হেডফোন ছিল না, আর হেডফোনটা ওখানে পাওয়া গেছে। হ্যাঁ, তো এখন একটা কথা হচ্ছে এটাই, যে এত লোকজন ইনভলভমেন্ট একজনের পক্ষে করা এই জিনিসটা পসিবল না, এটা প্রুভ হয়ে গেছে অলরেডি। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এর পিছনে যদি আরো লোকজন থেকে থাকে, তারা যদি ওই গেট দিয়ে না ঢুকে থাকে, তার মানে তারা অলরেডি ভিতরেই ছিল, অবভিয়াসলি, তাই না? তাহলে এখান থেকে আরো অনেক কিছু জানা যাচ্ছে। মানে এই যে জিনিসগুলো, এগুলো তো প্রত্যেকটা পদক্ষেপে আমরা যখনই জিনিসটা নিয়ে ভাবছি, এই কোয়েশ্চেন গুলো তো উঠে আসবেই, যে কোনো স্বাভাবিক মানুষের মনে এই কোয়েশ্চেন গুলো উঠে আসবে, কিন্তু কংক্রিট কোনো আনসার আমরা পাচ্ছি না। আমরা কিন্তু কোথাও গিয়ে জেনে যাচ্ছি হয়তো পুরো গোটা সিস্টেমটাই ইনভলভ, কিন্তু কোনো এভিডেন্স সেভাবে আমাদের হাতে নেই। পুরো প্রোটেস্টের তো মোটিভ এটা, যে উই ওয়ান্ট জাস্টিস, উই সিক আনসারস, রাইট? তো আনসারস এর জন্যই এত কিছু করা। এক্স্যাক্টলি। তো তুমি এক্ষুনি বলছিলে যে এগুলো কোনো মেন্টাল ডিসঅর্ডার থেকে আসে, যেখানে তুমি ওই যার কথা বলছিলে যে রেপ করার জন্য আর কি, যাকে স্কেপগোট করা হয়েছে, সে নির্দ্বিধায় বলে যাচ্ছে যে আমি করেছি, এবং তার একটা নেগলিজেন্সি দেখা যাচ্ছে। তো এরকম রেপ যে হচ্ছে প্রতিদিন বেসিসেই হচ্ছে, আজকে এই জিনিসটা হওয়ার পরে সবাই আর কি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, সবাই খুব অ্যাওয়্যার হয়ে গেছে যে এই জিনিসগুলো চুপ করে থাকার জিনিস নয়, এটা নিয়ে আমাদের আওয়াজ ওঠানো উচিত। তো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে, এই যে যারা রেপিস্ট হয়,
তাদের মেন্টালি কিরকম, মানে সবাই কি মেন্টালি ডিসঅর্ডার থাকে নাকি কোনো সাধারণ মানুষও এই জিনিসগুলোর জন্য আর কি ইনভলভ হয়ে যায়? দেখো, একদিনে কেউ কিন্তু কোনো রেপিস্ট হয়ে যায় না বা ওটা ক্রিমিনাল কি কোনো ট্রমা থেকে আসে এই জিনিসগুলো? হ্যাঁ, সেটা মানে এই যে একদিন হঠাৎ করে আমরা আইডেন্টিফাই করছি তাকে অ্যাজ এ ক্রিমিনাল বা অ্যাজ এ রেপিস্ট, সেটা কিন্তু একদিনের প্রসেস নয়। এটা কিন্তু বাই বার্থ, সেটা হয়তো তার কিছু বায়োলজিক্যাল বা জেনেটিক কন্ডিশনের জন্য হতে পারে, কিছু পার্সোনালিটি ট্রেট যেগুলো সে ইনহেরিট করেছে জেনেটিক্যালি, সেটা একটা কারণ হতে পারে। সেকেন্ড, আচ্ছা, জেনেটিক্যালি হতে পারে। আচ্ছা, আর একটা হতে পারে যে তার এনভায়রনমেন্ট, সে কোন সোশ্যাল সার্কামস্টেন্সেসে ছিল। আর যে কোনো একটা নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই দুটো একসাথে মিলেই তাকে একজন রেপিস্ট বা একজন ক্রিমিনালের দিকে এগিয়ে দেয়। আবার অনেকে বলে পেরেন্টাল ট্রমা থেকেও আসতে পারে। হ্যাঁ, এই তো এনভায়রনমেন্ট, তার সোসাইটির কথা বলছি। এই যে প্যারেন্ট, শুধু প্যারেন্ট না, আমরা যখন এনভায়রনমেন্টের কথা বলি তখন সেখানে কিন্তু প্যারেন্ট, আমাদের বাবা মা, প্যারেন্ট, পরিবেশ, পরিজন, যারা আমাদের রিলেটিভ, তারা চলে আসছে, আমাদের পিয়ার চলে আসছে, আমাদের টিচার চলে আসছে, আমাদের স্কুল চলে আসছে। আমরা কোন খেলার মাঠে গিয়ে খেলতাম, সেখানের বন্ধু বান্ধবরা কেমন ছিল, আমরা কোন আঁকার ক্লাসে যেতাম বা আমরা কোন ক্যারাটে ক্লাসে যেতাম, সেখানে আমার ফ্রেন্ড সার্কেল কেমন ছিল, এই প্রত্যেকটা জিনিস আমাদের চলে আসছে। কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা শুধু আমাদের ফ্যামিলির উপর বেস করে হয় না, হতে পারে ইনহেরিটেড যে কন্ডিশনটা, সেটা হয়তো কিছুটা আমার ফ্যামিলির উপর বায়োলজিক্যাল ট্রেটটা বর্তায়, বা আমার ডিরেক্ট প্যারেন্ট না হলেও অ্যানসেস্টার্স থেকেও আমরা সেটা পেয়ে থাকি অনেক সময়, জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সটা। কিন্তু এই যে হোল অ্যাজ এ সোসাইটি, আমরা তো একটা সোসাইটির পার্ট, আমরা কিভাবে একটা রোল প্লে করছি অ্যাজ এ সোসাইটি, আর এই যে পুরো গোটা একটা বাচ্চাকে কিভাবে তৈরি করা হয় ফ্রম চাইল্ডহুড, সেটা কিন্তু ডিপেন্ড করছে যে হয়তো তার কিছু বায়োলজিক্যাল ট্রেট আছে, কিছু জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, হয়তো আমরা দেখতে পাবো তার আগের জেনারেশন বা তারও আগের জেনারেশনের কেউ হয়তো এরকম কোনো কাজ করেছে যেটা কিনা একটা ক্রাইম বলে ধরে নেওয়া যায়, কিন্তু তারপরেও একটা বাচ্চা যে ক্রিমিনাল তৈরি হবেই এর নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না, যদি না তার এনভায়রনমেন্ট তাকে সাপোর্ট করে। যদি তার এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সটা এতটাই বেশি থাকে যে তাকে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট দিতে পারলো, তবে সেই বাচ্চাটা ক্রিমিনাল হওয়ার থেকে অনেকটা দূরে থাকবে, অনেকটা প্রবাবিলিটি তার কমে যাবে। কিন্তু সেটা যদি তাকে ইনফ্লুয়েন্স করে ক্রমাগত, আমরা দেখলাম বাড়িতে যে আমার বাবা হয়তো আমার মায়ের ওপরে বা আমার আশেপাশের কোনো মেল জেন্ডার, কোনো ফিমেল জেন্ডারকে কন্টিনিউয়াসলি এইভাবে ব্লেম করে চলেছে, বা আমরা যেটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে থাকি, আমরা যদি রেপটাই ধরে নিই, রেপটাকেই অ্যাজ আ ক্রাইম এখন ধরে নিচ্ছি, যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে থাকি আমরা, সেখানে যেটা হয় যে প্রতিনিয়ত আমরা দেখতে পাই ছোট থেকেই যে আমাদেরকে কন্টিনিউয়াস একটা ডিসক্রিমিনেশনের মধ্যে ফেলে দেওয়া হয়, জেন্ডার ডিসক্রিমিনেশন। ছেলেরা হলে তারা হয়তো কিছু আপার হ্যান্ড পাবে, মেয়েরা হলে কিন্তু তারা ছেলেদের দ্বারা ডমিনেটেড হবে। সেক্ষেত্রে আমরা যখন কোথাও যাই, আমরা কিন্তু একটা ছেলেকে একটা রেসিং কার দিলেও একটা মেয়েকে একটা পুতুল দিই, বা একটা ঘর সাজানোর জিনিস বা একটা রান্নাবাটি খেলার জিনিস দিই, সেখান থেকে শুরু হয় আসল ডিসক্রিমিনেশনটা। সেটা একটা ছেলেও নিজের মধ্যে সেই ডিসক্রিমিনেশনটা ফিল করতে পারে। আর যখন আগেকার দিনে যেটা হতো, এখন তো কোয়েড স্কুলের সংখ্যা অনেক বেড়ে গেছে, আগেকার দিনে যেটা হতো একটা পুরোপুরি বয়েজ স্কুল থাকতো, একটা পুরোপুরি ফিমেল গার্লস স্কুল থাকতো। তো সেখানে যেটা হতো যে এই ছেলে এবং মেয়েরা একসাথে বড় হওয়ার সুযোগটা পেত না। এই যে মেয়েদের মধ্যে যে একটা সেক্সুয়াল চেঞ্জ, সেটা কিন্তু একটা ছেলে সেক্সুয়াল হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে যায় পিউবার্টির মধ্যে, অ্যাডোলেসেন্সের সময় একটা মেয়েও যায়, তখন তার পিরিয়ডস হয়, তখন তার বিভিন্ন রকম শারীরিক চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জেস হয়। তো সেখানে দাঁড়িয়ে যখন সেই ছেলেটা একটা মেয়েটাকে পাশাপাশি দেখছে যে আমি যেভাবে বড় হচ্ছি, আমার বন্ধু যে কিনা একজন মেয়ে, সেও কিন্তু আমার মতনই হিউম্যান, তার কিছু অ্যানাটমিক্যাল ডিফারেন্স থাকতে পারে, তার কিছু সেক্সুয়াল চেঞ্জেস এর ডিফারেন্স থাকতে পারে, ফিজিক্যাল চেঞ্জেস হতে পারে, কিন্তু তার অ্যাকচুয়ালি কিন্তু সে আমারই মতন, আমিও চেঞ্জেস এর মধ্যে দিয়ে যাচ্ছি, সেও চেঞ্জেস এর মধ্যে দিয়ে যাচ্ছে। এটা দেখাটা অনেকটা দরকার, অনেকটা জরুরি। যদি আমরা এই চেঞ্জেস গুলো দেখতে না পাই, হঠাৎ করে কিন্তু আমরা একটা মেয়েকে যখন সে বড় হয়ে গেল, তার সংস্পর্শে আমরা আগে ছিলাম না, কোনো মেয়ের সার্কেলের সংস্পর্শে, তো যখন একটা মেয়ের সংস্পর্শে আমরা আসি একটা অ্যাডাল্ট এজে, তখন কিন্তু আমাদের মাথায় কোথাও একটা স্কিমা তৈরি হয়ে যায়, মেয়েরা বোধহয় এরকম হয়, একটা ডিফারেন্ট স্পিসিস আমাদের থেকে। অনেকটা সেখান থেকে একটা আইডিয়েশন চলে আসে যে আমরা বোধহয় তাকে একটা সেক্সুয়াল অবজেক্ট হিসেবে ট্রিট করবো, কারণ আমাদের বেসিক্যালি কোনো ধারণা থাকে না হিউম্যান ফিলিংস গুলোর ব্যাপারে একটা মেয়ের। যখন আমরা একসাথে বড় হব, তার ইমোশনস আমার ইমোশনস একসাথে আমরা বুঝতে শিখবো, কিন্তু যখন আমরা ওই ইমোশনাল কানেক্টটাই পাচ্ছি না ছোট থেকে, হঠাৎ করে তাকে আমি যখন দেখছি সে একজন বড় হওয়া একজন বড় মানুষ, একদম ম্যাচিওর অ্যাডাল্ট,
প্রথমত আমি তার দিকে ফিজিক্যালি অ্যাট্রাক্টেডই হব, হুম। এবং ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হওয়ার পরে যদি আমার তাকে একটা সেক্সুয়ালি আমি তাকে অবজেক্টিফাই করে ফেলি, সেটা কিন্তু আমার দোষ থাকে না, এটা কিন্তু গোটা সিস্টেমের দোষ হয়ে যায়। তখন এই যে প্রত্যেকটা কারণে যখনই আমরা দেখতে পাচ্ছি এই রেপ কেসটার সময়তেও, যে প্রথম কারণ যখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করা হয়েছিল যে তখন যে কেন হয়েছে এটা, তখন কিন্তু সে বলেছিল যে এত রাতবেলা গেছে কেন মেয়েটা ওই সেমিনার রুমে। তো প্রত্যেকটা কেসে আমরা দেখতে পাচ্ছি ভিকটিম ব্লেমিং, ভিকটিমকে প্রতিনিয়ত অ্যাকিউজ করা হচ্ছে, যেটা কিন্তু এখন না, সেই আমরা যদি যাই রামায়ণের সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সীতাকেও একই রকম ভাবে অ্যাকিউজ করা হয়েছিল যে তার উপর যে অন্যায় হয়েছিল তার জন্য, সেটা এখন অব্দি কন্টিনিউ হচ্ছে, যে ভিকটিমকে আমরা ব্লেম করছি, সে কোথায় যাবে, কতক্ষণ থাকবে সেখানে, কতক্ষণ কি জামা কাপড় পরে যাবে, কেন যাবে, অনেক রকম গন্ডি আমরা সবসময় একটা টেনে দেওয়ার চেষ্টা করছি। এটা কে করছে? এটা রুট উঠে আসছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি থেকে। না, লাইক মানুষের মেন্টালিটি কতটাই খারাপ হতে পারে যে হোয়াট এভার দ্য রিজন ইজ, রেপ ইজ নেভার অ্যান অপশন। রেপ কোনোদিনই জাস্টিফাই করতে পারবে না, সে যাই রিজন দিয়ে নিক, কোনোদিন রেপ জিনিসটা জাস্টিফাই করা পসিবল না। ভিকটিম ব্লেমিংটা করছি তখন কিন্তু আমরা ইনডাইরেক্টলি সেই রেপিস্টকে বা সেই ক্রিমিনালকে কোথাও একটা মদত দিচ্ছি বা সাপোর্ট করছি, ঠিক, সে কোথাও একটা অক্সিজেন পেয়ে যাচ্ছে যে তাহলে তো আমি বোধহয় এটা করতেই পারি। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের গভর্নমেন্ট থেকে কিছু প্রপোজালস এলো যে রাত্রিবেলা যতটা পসিবল মেয়েদেরকে কাজ করা থেকে নিজেদের অব্যাহত রাখতে হবে। এটা কিরকম সোসাইটিতে আমরা এখন বিলং করছি? এত দিন ধরে একটা ইকুয়ালিটির লড়াই চলছে, সেখানে যদি এখন এসে বলা হয় যে রাত্রিবেলা মেয়েরা কাজের জন্য বেরোবে না, তাহলে আমরা নিজেদের রেসপন্সিবিলিটিটা কোথাও একটা ঘাট থেকে ঝেলে ফেলার চেষ্টা করছি, যে আমরা সিকিউরিটি দিতে পারছি না, তাহলে মেয়েরা নিজেদের সিকিউরিটি নিক, বাড়ি থেকে না বেরোক। এরপরে তো এটাও বলা হতে পারে যে মেয়েরা বাড়ি থেকে বেরোবে না, তার পড়াশোনা করার দরকার নেই। এরপরে এটা মানে এরকম ভাবে তো আমরা বেসিক্যালি শুধুমাত্র ক্রিমিনালকে সাপোর্ট করে যাচ্ছি, যে ভিকটিম তাকে ক্রমাগত ভাবে দোষ দিয়ে যাচ্ছি। আর এই ভিকটিম ব্লেমিং এর পরবর্তী পর্যায়ে চলে আসে সেলফ ব্লেমিং, যেটা কিন্তু আমাদের মানে মজ্জায় ঢুকে যায় সেলফ ব্লেমিংটা। ধরুন একটা জিনিস হচ্ছে, একটা ভিকটিম, একজন রেপ হলো, সেই ভিকটিম যখনই রেপ হচ্ছে একটা জায়গায় সবসময় ক্রিমিনালদের একটা জয় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে বাকিরা কিন্তু নিজেদেরকে প্রবাবল ভিকটিম ভাবতে শুরু করে দেয়। সেই মোমেন্ট থেকে একটা সোসাইটাল ইম্প্যাক্টটা এমন ভাবে ক্রিয়েট হয় যে প্রত্যেকটা বাবা মা বাড়িতে, প্রত্যেকটা মেয়ের বাবা মা বা বাড়ির কাছের লোকেরা, তার পার্টনার হতে পারে, বন্ধু বান্ধব, সবাই কিন্তু খুব আতঙ্কে থাকে, অ্যাওয়্যার থাকে যে এরকম ঘটনা কিন্তু ঘটে চলেছে। আর এই যে রেপের কেসটা হলো, রেপ এন্ড মার্ডার, আরজি করের কেসটা, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে কন্টিনিউয়াসলি এই জিনিসটা থামছে না, একটার পর একটা হয়েই চলেছে প্রতিনিয়ত, এবং সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে কোথাও একটা আতঙ্ক সৃষ্টি করছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে সেলফ, তুমি ওইটার কথাই ধরো যদি বলো যে সাপোজ একটা মেয়ে এরকম একটা প্রোটেস্টে এসছে অনেক দূর থেকে ট্রাভেল করে, তার গলা কেটে তাকে ফেলে রাখা হয়েছে, তার মাথাটা এমন ভাবে থেতলে দেওয়া হয়েছে যাতে তা চিনতেই পারা না যায়। সেটাই তো এখানে আমরা প্রত্যেকবার ভিকটিম ব্লেমিং করছি, মানে সেই মানুষগুলোকে কোথাও একটা যেন আমরা সাপোর্ট করে ফেলছি ইনডিরেক্টলি। এবং অ্যাজ এ সোসাইটি আমাদের ওপরে সেই রেসপন্সিবিলিটিটা বর্তায় কিন্তু, যে আমরা মানে শুধু যে অ্যাজ আ অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন তারা ভিকটিম ব্লেমিং করছে এমন না, আমাদের আশেপাশের মানুষগুলোকেও আমরা বলতে শুনি কেন মেয়েটা ছোট জামা পরে বেরিয়েছিল, কেন মেয়েটা এত রাতে বাইরে ছিল। তো অ্যাজ আ সোসাইটি আমাদের কোথাও আমাদের রন্ধ্রে ঢুকে গেছে ব্যাপারটা, যে কোথাও গিয়ে আমরা সেই মেয়েটাকেই ব্লেম করবো। কিন্তু আমাদের এবারের কেসটার পরে, এই ইনসিডেন্টটার পরে যেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একদম ছোট 8 বছর থেকে 80 বছর অব্দি মহিলারা রাত্রিবেলা 14 তারিখে বেরিয়ে এসেছিল। ঠিক, এটা আমি অনেকটা এর অ্যাপ্রিসিয়েট করব, অনেকটা ক্রেডিট দেব টু সোশ্যাল মিডিয়া। কারণ এই যে একটা ভয়ানক ইনসিডেন্ট ঘটেছে এবং তার জন্য যে এই ভয়ানক ভাবে প্রোটেস্টটা করতে হবে। তুমি যদি ভেবে দেখো এই সোশ্যাল মিডিয়ার কথা যখন তুললে, আমি বলি একটা জিনিস, যে আজকে হয়তো সোশ্যাল মিডিয়া এতটা বেশি অ্যাক্টিভ, এই জিনিসগুলো তো আজকে না, অনেক বছর ধরে চলে আসছে। তো আজ থেকে 15 বছর আগেই যদি এই ঘটনাটা ঘটতো তাহলে হয়তো এতটা ভাবে অ্যাওয়ার হতে পারতো না মানুষ, কারণ কি তখন সোশ্যাল মিডিয়া অতটা ছিল না, রাইট? এখন সোশ্যাল মিডিয়া আসার জন্য আর কেউ এটা লুকিয়ে রাখতে পারছে না এই জিনিসগুলো। এই সন্দেশখালী ঘটনাটাও ঘটেছিল, ওখানে যেহেতু ওটা কলকাতার মতো শহর না, তাই ব্যাপারটা এরকম ভাবে ছড়ায়নি। আজকে আমাদের এটা কলকাতা শহরে শিক্ষিত মানুষজনদের মধ্যে হচ্ছে বলে লোকজন এত বেশি অ্যাওয়ার, যে আরো লোকজনকে অ্যাওয়ার করার দায়িত্ব নিচ্ছে।
কিন্তু ওইদিকে তো দায়িত্ব নেওয়ার কেউ নেই। এরকম কত ঘটনা আছে যেগুলো ধামাচাপা পড়ে যায়। আর এখন এই কেসটাতে একজন ভিকটিম হচ্ছে একজন ডক্টর, যেই ডক্টরকে সবসময় আমরা সমস্ত ডক্টরকে আমাদের একটা সোসাইটিতে পেডেস্টালে বসিয়ে রাখি, যারা আমাদের জীবন বাঁচাচ্ছে, যাদেরকে আমরা ভগবান বলি। এক্স্যাক্টলি। তখন এই কেসটা এই জন্য এতটা বেশি ইম্পর্টেন্স পাচ্ছে যে এটা যে কোনো কারোর সাথে হতে পারতো, কিন্তু হয়তো সেটা এতটা ইম্পর্টেন্স পেত না। এক্স্যাক্টলি। কিন্তু সেটাও পাওয়া উচিত। অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু অধিকার আছে তাদের জাস্টিসটা পাওয়ার। কিন্তু এক্ষেত্রে বলবো যে তবু আমরা যদি জাস্টিসটা পাই, সেক্ষেত্রে এটা একটা নিদর্শন হয়ে থাকবে বাকি লোকেদের জন্য পরবর্তীকালে। অনেকে বলছেন যে কেমিক্যাল ক্যাস্ট্রেশন করা উচিত, অনেকে বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত, অনেকের অনেক রকম ভিন্ন ভিন্ন মত আছে। কিন্তু আমাদের যেটা প্রত্যেকেরই আশা করি, আমাদের এটাই দাবি যে একটা সুবিচার হোক, মেইন কালপ্রিটকে ধরা হোক। এই যে তুমি বলছিলে যে কি করে একজন ক্রিমিনাল তৈরি হয়, সেই ক্রিমিনাল হওয়ার প্রসেসে আমার দুটো থিওরির কথা বলবো আমি, যেটা ব্যান্ডিউরা বলেছেন, সোশ্যাল লার্নিং থিওরি, বা যেটাকে বলা হয় অবজারভেশনাল থিওরি। আমরা যেটা দেখি আমরা সেটা দেখেই বড় হই। আর একটা হচ্ছে আমাদের পিয়াজে একটা থিওরির কথা বলেছে, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। সেখানে হচ্ছে আমাদের চারিদিক থেকে আমরা বিভিন্ন জিনিস লার্নিং এর প্রসেসের মধ্যে দিয়ে অনেক কিছু অ্যাসিমিলেট করি, অনেক কিছু অ্যাকোমোডেট করি, আমাদের নতুন নতুন কনসেপ্ট। তো যা আমরা দেখতে পাই চারিপাশে, সেগুলোর মধ্যে থেকে আমরা শিখি। তো এই অবজারভেশন লার্নিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেক্ষেত্রে যদি বলা যেতে পারে যে আমরা কিভাবে এগুলোকে বাঁচাতে পারি, এরকম যে ইনসিডেন্টস গুলো ঘটছে, সেখানে আমি বলবো সেক্স এডুকেশন প্লেজ আ গ্রেট রোল। কারণ আমরা প্রত্যেকের স্কুলে সেক্স এডুকেশন থাকাটা ম্যান্ডেটরি করে দেওয়া উচিত, প্রত্যেকটা স্কুলে। কারণ আমরা অনেক রকম সোর্সেস থেকে অনেক রকম ইনফরমেশন পাই অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের অ্যানাটমিক্যাল চেঞ্জ, আমাদের পিউবার্টিতে কি কি চেঞ্জ হচ্ছে, আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ কি, কনসেন্ট কি, এই সব জিনিস কিন্তু সেক্স এডুকেশনেই পড়ানো হয়। এবং প্রত্যেকটা শুধুমাত্র বাচ্চাদের জন্যও না, এখন যাদেরকে আমরা পড়াবো বাচ্চাদের স্কুলে, তারাও তো পরবর্তীকালে গিয়ে একজন বাবা মা হবে, প্যারেন্ট হবে, তারা তখন তাদের বাচ্চাদেরকে এটা বোঝাতে পারবে। কিন্তু যদি আমাদেরকে এখন এই সিচুয়েশনে দেখতে হয়, তাহলে শুধুমাত্র স্কুলে থাকলে হবে না, ওয়ার্ক প্লেসে সব জায়গাতেই এই সেক্স এডুকেশনটা ম্যান্ডেটরি করা উচিত। কারণ অনেকের অনেক রকম ভুল মেন্টাল সেট, অনেক রকম ভুল স্কিমা আছে এই জিনিসটাকে নিয়ে। তো সেগুলোকে আগে তাদেরকে আনলার্ন করাটা খুব দরকার। এক্স্যাক্টলি, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি হোয়াট ইজ সেক্স, হোয়াট ইজ রেপ। অনেকে তো রেপের সাথে সেক্সটাকে গুলিয়ে ফেলে, যে মানে কনসেন্ট নেওয়া আর কনসেন্ট ছাড়া, হোয়াট ইজ ইয়েস এন্ড হোয়াট ইজ নো, এই জিনিসটার মধ্যে অনেকের অনেক রকম কনফিউশন থাকে যে এটা কি সেক্স না এটা রেপ। ও ম্যারিটাল রেপ আমরা দেখছি দিন দিন কত বেড়ে যাচ্ছে। তো এই ম্যারিটাল রেপটা অ্যাকচুয়ালি কি? এটা তো আমরা একটা মানে আমরা যখন কাউকে বিয়ে করছি, একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করছে, তাকে তার নিজের সম্পত্তি হিসেবে ধরে নিচ্ছে, যে আই এম অ্যাকচুয়ালি গেটিং আ সেক্সুয়াল অবজেক্ট উইথ মি। এবার তার তো না বলার কোনো রাইটই থাকতে পারে না। আমরা যদি কোনো মেশিনকে চালাই এবং সেই মেশিনটা যদি অপারেট না করে, তাহলে আমরা কি করবো? সেই মেশিনটাকে ঠিক করাবো। কিন্তু আমার ওয়াইফ একজন মেশিন নয়, সে নট আ সেক্সুয়াল মেশিন, তার হিউম্যান ইমোশনস আছে, সে আমার মতনই সেম একজন হিউম্যান বিং। সেটা বোঝার মতন কন্ডিশন, তার হরমোনাল চেঞ্জেস কে রেসপেক্ট করার মতন মেন্টাল সেট আমাদের এখনো অবধি সেইভাবে তৈরি হয়নি সোসাইটি। আমার মনে হয় সেটা আমাদের অ্যাজ এ সোশ্যাল সিটিজেন, মানে আমরা প্রত্যেকজন তো একজন সোসাইটির পার্ট। আর সেখানে যদি আমরা সেই রেসপন্সিবিলিটিটা নিই নিজেদের উপর, যে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে এরকম কিছু ওয়ার্কশপস কন্ডাক্ট করাবো, ওয়ার্ক প্লেসে হোক, সেটা বিভিন্ন রকম কলেজেস বা অনেক রকম জেরিয়াট্রিক পপুলেশনসদের মধ্যেও আমরা এরকম দেখে থাকি যে ছোট জামা কাপড় পরলে তবেই রেপ করা হয়, রাত্রিবেলা বেরোলে রেপ করা হয়। অনেক বয়স্ক মানুষদের মধ্যে এরকম রিজিড মেন্টাল সেটটা ঢুকে রয়েছে। তো সেখানে তাদের মধ্যেও এই চেঞ্জেসটা আনাটা প্রয়োজন। কারণ তারা যদি কারোর বাড়িতে থাকে, একজন বয়স্ক মানুষ যদি কারোর বাড়িতে থাকে এবং সে যদি কন্টিনিউয়াসলি, শুধুমাত্র এজটাই ফ্যাক্টর না, আমি শুধু মেন্টালিটিটার কথাই বলছি, এরকম মেন্টাল সেটআপের লোক যদি কারোর বাড়িতে থাকে এবং সে যদি কন্টিনিউয়াসলি এই কথাগুলো বলতে থাকে, কোথাও গিয়ে যেন একটা বাচ্চার মনেও সেটা এফেক্ট করে, ইম্প্যাক্ট করে, তাহলে বোধহয় আমি ইমপ্লান্টেড হয়ে যাবে। হ্যাঁ, একদম। তাহলে বোধহয় আমি সেই ইয়েটা পেয়ে গেলাম, পারমিশনটা পেয়ে গেলাম। কাউকে যদি রাস্তায় আমি কোনো মেয়েকে রাত্রিবেলা দেখি, সে যদি শর্ট স্কার্ট পরে থাকে, তাহলে বোধহয় আমি তাকে রেপ করতেই পারি। সেটা আমার একটা এরকম মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যায়, হ্যাঁ তাকে রেপ করাই উচিত, এরকম টাইপ বলছো। তো বেসিক্যালি আমি যেটা বলছি তোমাকে, যে আমার যখন এই ঘটনাটা প্রথমবার আমার কানে এলো,
তখন জাস্ট মানে তখন তো আমি শক ছিলাম, ঠিক আছে। তারপরে দুদিনের ঘটনা যখন কানে এলো যে এর পরেও কন্টিনিউয়াসলি এত কিছু হওয়ার পরেও, এত প্রোটেস্ট হওয়ার পরেও রেপ জিনিসটা থামছেই না। মানে যারা রেপ করছে তারা যে কিভাবে কি মাইন্ডসেটে রয়েছে এখনো, যে কতটা দুঃসাহস হলে এত কিছু হওয়ার পরেও এই জিনিসগুলো এখনো কন্টিনিউ করে যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি বলতো, যতই প্রোটেস্ট করেনি, যারা রেপিস্ট না তাদের মাইন্ডসেট কখনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে খুব একটা মেজর ইস্যু। কিন্তু মানুষকে তো সেফ থাকতে হবে, মানুষকে রাস্তাতেও বেরোতে হবে, কাজও করতে হবে, রাতের বেলা ঘরেও ফিরতে হবে, সবই করতে হবে। তাহলে এই তোমাদের ধরো আপাতত যারা আর কি খুব ইনসিকিউর ফিল করছে রাস্তায় বেরোতে বা খুব ভয় পাচ্ছে, তাদের জন্য তুমি কি বলবে যে তারা নিজেদেরকে কিভাবে সেফ রাখবে এইসব সিচুয়েশন থেকে? এই ইনসিডেন্টের পরপরই অনেক রকম আমি কেসেস পেয়েছি, ক্লায়েন্টস পেয়েছি, বিশেষ করে তারা উইমেন, মেন নয়, মেন যে নেই সেই কেসে সেরকমও নয়, এমন অনেক মেনই আছে যারা কারোর বাবা, কারোর দাদা, কারোর পার্টনার, কারোর বন্ধু, তারাও একই রকম ভাবে আতঙ্কিত যেমন একজন মহিলা আতঙ্কিত। তো তাদের মধ্যে কোথাও একটা যেন ভয়ঙ্কর একটা সোশ্যাল অ্যাংজাইটি কাজ করছে। আর কোথাও এই অ্যাংজাইটিটা মাঝে মাঝে প্যানিক অ্যাটাকের মধ্যে দিয়েও প্রকাশ পাচ্ছে। যে ইনসিডেন্টটা হওয়ার পর যখনই কেউ বাড়িতে হয়তো ফোনে কথা বলছে অ্যাবাউট দ্য প্রোটেস্ট, যে সে হয়তো প্রোটেস্ট প্ল্যান করছে, তার মনে হচ্ছে যে হয়তো পাশের বাড়ি থেকে কেউ আমার কথাটা শুনছে, তারপর বোধহয় আমার উপরও সেই অ্যাটাকটা হতে পারে, এরকম ভয়ও অনেকে পাচ্ছে। আর আমাদের এই যে সিকিউরিটির একটা বড় জায়গা, এই যে আনসেফ, ক্রমাগত ভাবে আমরা আনসেফ ফিল করছি, আমরা এই ফিলিংটা নিয়ে তো বেশিক্ষণ আমরা শান্তিতে থাকতে পারি না। অ্যাকচুয়ালি কি বলতো, মানে এটা নিয়ে আমি অনেক ভেবেছি যে এরকম কোনো পার্টিকুলার জিনিস বা বস্তু যাই, এবার যদি ধরো সাপোজ কোনো গ্যাজেট যদি বেরোয় মেয়েদের সেলফ প্রোটেকশনের জন্য, তাহলে সেটা ছেলেরাও ইউজ করতে পারে। মানে যারা রেপিস্ট তারাও ওটা ইউজ করতে পারে, মেয়েদেরকে ধরো সাপোজ কিছু শক দেওয়ার মতো কিছু ইউজ করছে, তো ওটা ছেলেরাও ইউজ করতে পারে, সেটা উল্টে আবার হিতে বিপরীত হয়ে যাবে, যেটুকু চান্স ছিল মেয়েটা বেঁচে থাকা সেটুকুও চলে যাবে। তো এবার তো এটার না কোনো রকম কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না যতক্ষণ অবধি ডিফেন্স শেখার কথা একটা বলা হচ্ছে মেয়েদেরকে, কন্টিনিউয়াসলি যে ক্যারাটে শেখো, মার্শাল আর্টস শেখো, যাতে তোমরা সেলফ ডিফেন্স করতে পারো। এবার একটা মানুষের উপর যদি 15-20 জন মিলে অ্যাটাক করে, কতই সেলফ ডিফেন্স করে, কতখানি সেই সেলফ ডিফেন্স করতে কি পারবে, সেটা কতখানি ফিজিবল সেটাও। তো হ্যাঁ, একটা বেসিক লেভেল অফ সেলফ ডিফেন্স আমরা শিখে রাখতে পারি, কারণ এইরকম ইনসিডেন্ট তো প্রত্যেকদিন ঘটবে না আমাদের লাইফে। হয়তো মোলেস্টেশন হলো, বা হয়তো অ্যাবিউজ হলো, বা এমন কিছু হলো যেগুলো প্রতিদিন অনেক মেয়েকে ফেস করতে হচ্ছে, প্রত্যেকদিন কেউ না কেউ ফেস করছে। সেই সব কেস থেকে বাঁচার জন্য সেই সেলফ ডিফেন্সটা শিখে রাখাটা খুব প্রয়োজন। কিন্তু এইরকম একটা কেস যেখানে কিনা গ্যাং রেপ হচ্ছে, এতজন মানুষ মিলে অ্যাটাক করছে একজন কাউকে, সেখানে হয়তো এটা খাটবে না। হ্যাঁ, পেপার স্প্রে রাখাটা খুব ইম্পর্টেন্ট ব্যাগে, বা একটা ছুরি, এগুলো রাখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি না কোন পজিশনে কোনটা কাজে এসে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে সেটা ক্যারি করলে সেটা আমাদের সেফটিটাই বাড়াবে। এটা অ্যাকচুয়ালি নিজের মানে লাইক নিজের থেকে রাখাটা, নিজের থেকে এটা রেসপন্সিবিলিটি নিয়ে এই জিনিসগুলো নিজের ব্যাগে রাখাটা খুব দরকারি। যেরকম সিচুয়েশন চলছে খুব দরকারি এই জিনিসটা। একটা কথা আমার এখান থেকে এলো যে কলকাতাকে সেফেস্ট সিটি বলা হতো এতদিন ধরে, ঠিক আছে। এবার বলা হতো যে দিল্লিতে নির্ভয়া কেসের পরে সবাই দিল্লিকেই ব্লেম করতো যে হ্যাঁ নর্থ ইন্ডিয়া এই জিনিসটা খুব বেশি হয়, কেন হচ্ছে এই সেই কথাবার্তা, ঠিক আছে। কিন্তু আজকে যদি দেখা যায়, আজকে কলকাতা আমাদের যে শহর, সবাই বলতো সোনার বাংলা, ঠিক আছে, কলকাতা নাকি সেফেস্ট সিটি, তাহলে কলকাতাতে আজকে দিনের পর দিন এই কেসটা বেরোনোর পর থেকেই সবাই কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের লোকজন এত বেশি যখন একটু অ্যাওয়্যার হয়ে গেল, তখন জানা যাচ্ছে যে প্রতিদিনই এরকম টাইপের ঘটনা ঘটছে। তাহলে কি মানে হলো সেফেস্ট সিটি বা কেন বলা হতো, কি বলবে তুমি এই ব্যাপারে? এটা তো একটা বড় আইরনি, যেটাকে আমরা সেফেস্ট সিটি বলে জানি। আমরা ছোট থেকে জেনে এসেছি যে আমরা প্রত্যেকে, আমাদেরকে বাড়ির বড়রা বলতো, বা যারাই হতো বড়রা, এল্ডার্স, আমিও তাই শুনে এসেছি যে মেয়েরা, কলকাতার মেয়েরা সব থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট, তারা পড়াশোনা করে, তারা নিজেদের কেরিয়ার গড়ে, তারপরে তারা তাদের ম্যারেজ বা যে কোনো লাইফে যায়, তারা নিজেদের মতন করে ফ্রিডমের সাথে জীবনটাকে বাঁচে। কিন্তু যেটা এখন কারেন্ট সিনারিও, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে না, আমার আর সেফেস্ট সিটি নেই। আর এই যে একটা যে স্ট্যাটিস্টিক্স এর কথা বলা হচ্ছে, যে সেফেস্ট সিটি বলা হতো কলকাতাকে অ্যাজ পার দ্য স্ট্যাটিস্টিক্স, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ডেটাটা প্রোভাইড করা হচ্ছে, যার উপরে বেস করে এই স্ট্যাটিস্টিক্সটা করা হচ্ছে, সেই ডেটাটা কে প্রোভাইড করছে? গভর্নমেন্ট ইটসেলফ। এবার গভর্নমেন্ট যদি পুরো জিনিসটাকে লুকিয়ে যায়, সে যদি একটা ম্যানিপুলেটেড ডেটা প্রোভাইড করে, তাহলে তো অবভিয়াসলি সেটা স্ট্যাটিস্টিক্স কে হ্যাম্পার করবে। সেটা একটা এমন
কিছু রেজাল্ট দেবে যেটা কিনা অ্যাকচুয়াল নয়, সেটা একটা ফেক রেজাল্ট আমরা পাবো। হয়তো সেটাও হতে পারে যে এই কারণে এতদিন ধরে আমরা কলকাতাকে সেফেস্ট সিটি ভেবে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা রিয়েল সিনারিও ছিল না। অনেক সময় এত বেশি রেপ কেসেস, আমি এটা একটা মেনশন করতে চাইবো, একটা স্ট্যাটিস্টিক্স যেটা বলা হচ্ছে যে according to the 2021 annual report of National Crime Records Bureau, approximately 32,000 rape cases were registered across the country, or an average of 86 cases daily, among which 28,000 of the rape cases were committed by the persons who are known to the victim. তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় যদি দেখা যায় 86 কেস রেপ কেসেস এভরিডে এটা রেজিস্টার্ড হচ্ছে। এমন অনেক প্রচুর কেস আছে যেগুলো আনরেজিস্টার্ড অবস্থাতেই থেকে যায়। এক্স্যাক্টলি। তো সেগুলোর ব্যাপারে আমরা কথা বলি না, কারণ আমরা জানতেই পারি যেখানে মিডিয়া পৌঁছাচ্ছে না সেটাই আনএক্সপ্লোর থেকে যাবে। কারণ কি এগুলো এই সবকিছুর পিছনে তো একটা বড় হাত কাজ করে সবসময়। আর শুধুমাত্র আনএক্সপ্লোরডও না, এই যে মানুষগুলো গিয়ে তার রেজিস্টার করবে, এফআইআর করবে তার এগেইনস্টে যে ক্রাইমটা হয়েছে তার এগেইনস্টে, সেটা করতেও তো অনেকের ভয় লাগে, অনেকে ভয় পায়, নিজের নেওয়া হয় না, এফআইআর নেওয়া হয় না। আর অনেক সময় আমাদের যে স্টিগমা ট্যাবু গুলো সোসাইটিতে এক্সিস্ট করে যে আমারই ভুল ছিল, অনেক সময় সেলফ ব্লেমিং এ চলে যায় যে আমি হয়তো রাত করে বেরিয়েছিলাম বলে আমার সাথে এটা ঘটেছে। এক্স্যাক্টলি। তো এই ভিকটিম ব্লেমিং থেকে সেলফ ব্লেমিং এর যে গেমটা সবসময় একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে চলে আসছে, সেটাকে কোথাও একটা আটকানোটা খুব প্রয়োজন। নাহলে হয়তো আমরা যে ইকুয়ালিটির জন্য ছোট থেকে লড়াই করে চলেছি, প্রত্যেকটা মেয়ে লড়াই করে চলেছে, কোথাও গিয়ে তাদেরটা মিনিংলেস হয়ে যাচ্ছে, তাদের লড়াইটা, এতটা লড়াই তাদের মিনিংলেস হয়ে যাচ্ছে। যদি শেষমেশ গিয়ে মেয়েরা এটাই ভেবে নেয় যে সেলফ ব্লেমিং করে ফেলে যে আমাকে তাহলে নিজের বাড়িতে থাকতে হবে, আমি আর এর পরে সেলফ ব্লেমিং এর থেকেও আরেকটা যেটা, সেটা যে চুপ করে থাকা। মানে লাইক আমি যদি বলি সবার সামনে জিনিসটা, তাহলে আমার রেপুটেশন খারাপ হবে, এই জিনিসটা ভাবা, আই থিঙ্ক সেটাই তো ভিকটিম ব্লেমিং। এবং ভিকটিম ব্লেমিং থেকে আবার সেই সেলফ ব্লেমিং, মানে গোটা একটা সাইকেলেই চলে আসছে। মানে আজকাল অনেকে, আমার অনেক বন্ধু আছে মেয়েরাও, তারাও বলে যে এরকম বাসে অটোতে এরকম অনেক জায়গায় হ্যারাস ফিল করেছে, কিন্তু কখনো না, মানে কেউ মুখে বলে, কেউ জিনিসটা হয়তো ওখানে দাঁড়িয়ে ওখানে কনফ্রন্ট করে, আবার কেউ করতে ভয় পায় বা কেউ করতে চায় না, ভাবে যে কি সিন ক্রিয়েট করবো এরকম টাইপ। তো আমার মনে হয় না এই জিনিসগুলোকে নেগলিজেন্সি হিসাবে নেওয়া উচিত। আমি জানি না এটা তোমরা কতটা জানো, মানে এটা খুব একটা বোধহয় আসেনি ফোরফ্রন্টে, যে জাস্ট এই ইনসিডেন্টটা হওয়ার কিছুদিন বাদেই যখন একটা ট্রান্সজেন্ডাররা এটার এগেইনস্টে প্রোটেস্টে বেরিয়েছিল, তাদেরকে আরপিএফ এন্ড মেট্রো স্টেশন হ্যারাস করেছিল, তাদেরকে গ্রুপ করা হয় এবং একজনকে দুজনকে, এবং তাদেরকে মানে এটা এক্সকিউজটা দেওয়া হয় যে আই ওয়াজ চেকিং, যে তোমরা সত্যি মেয়ে কি, তোমাদের জেন্ডারটা আমি চেক করছিলাম। তো দিস ওয়াজ দ্য সিনারিও। তো একমাত্র যে মেয়েরাই আনসেফ এমন না, ট্রান্সজেন্ডাররাও আনসেফ, ছেলেরাও আনসেফ, সবাই আনসেফ। চেক করা হয় বলতে কি? পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ, আরপিএফ, মেট্রো রেলওয়েতে পুলিশ। এবং অ্যানিমালসরাও সুরক্ষিত না। এই যে ঝাড়গ্রামে আমরা যে কেসটা দেখলাম, একজন হাতি, এবং সে প্রেগনেন্ট ছিল, তার একটা বাচ্চা ছিল সাথে, তারা হঠাৎ করে বেরিয়ে চলে এসেছিল এবং কিছু মানুষ তাদেরকে আগুন ছোড়ে তাদের দিকে। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে একটা বাচ্চা তার বাবাকে ক্রমাগত ভাবে বলে যাচ্ছে যে বাবা আগুনটাকে নেভাও, ওকে আর আগুন জ্বালিও না, ওকে আর বিরক্ত করো না। বাচ্চারা কন্টিনিউয়াসলি কাঁদছে আর বাবাকে বলছে, কিন্তু তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের কতখানি ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমরা তাকে মেরে ফেলছি। এবার এই বাচ্চাটা এটাই তো শিখছে যে আমাদের স্বার্থ সিদ্ধির জন্যই হাতিটা এসে হয়তো তার ফসলটা খেয়ে নিত। আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা একটা এত বড় মানুষকে, এত বড় একটা প্রাণীকে মেরে ফেলতে পারি। আর এটা কোথাও গিয়ে এই প্রাণীর থেকে যে কখন একটা মানুষে চলে যাবে, এটা মেন্টাল সেটের প্রবলেম। এক্স্যাক্টলি। আমরা যখন একজন কুকুরকে রাস্তায় মারি, বা একটা বিড়ালের দিকে ঢিল ছুরি, বা যে কোনো প্রাণীকে আঘাত করি, কখন সেই ছোট প্রাণী সে, তারপর সেখান থেকে হয়ে যায় হাতি, তারপর থেকে ঠিক যে কখন ওই সেম মেন্টাল সেট নিয়ে আমরা আরেকজন মানুষকে হার্ট করে ফেলবো এবং এরকম একটা ভয়ানক ভাবে হার্ট করে ফেলবো, সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা কখন একজনকে ক্রিমিনাল তৈরি করে ফেলছি, মানে আনইনটেনশনালি। হ্যাঁ, আননোয়িংলি। বুঝলাম। এবার এই যে টপিকটা যেটা হচ্ছে আরজি কর নিয়ে, এবার ব্যাপার হচ্ছে যে এখানেও দেখছি কেউ মিম বানাচ্ছে, কেউ ওই জিনিসটার সপক্ষে কথা বলছে। মানে আগের দিনে আমি একটা ছেলেকে দেখলাম, ইনস্টাগ্রামে পোস্ট করেছে, মানে নাম নিচ্ছি না আমি তার, বেকার। ব্যাপার হচ্ছে যে সেই ছেলেটা বলতে চাইছে যে যেটা হয়েছে ওটাতে, ওই তুমি যেটা বললে ভিকটিম ব্লেমিং বেসিক্যালি, তো বলতে চাইছে যে মেয়েরা এতদিন ধরে বলতো যে আমরা একাই কাফি, এখানেও ছেলেদের হেল্প লাগছে, এরকম টাইপের কিছু একটা সেক্সুয়াল প্রোপাগান্ডা কিছু বেস করে কথা বলার চেষ্টা করছে, সেখানেও গালাগাল তো খাচ্ছে। কিন্তু এই যে
এই যে বানাচ্ছে, যারা মিমস বানাচ্ছে বলো, বা যারা এই জিনিসটার এই প্রোটেস্টের এগেনস্টে বলছে যে এইসব বাইরে বেরিয়ে কি হবে, তো তাদেরকে তুমি কি বলবে যে এই প্রোটেস্টটা কি চেঞ্জ করছে? অ্যাকচুয়ালি কি বলতো, পেট্রিয়ার্কি আমাদের মধ্যে এমন একটা বীজ ঢুকিয়ে দিচ্ছে যেটা আমাদেরকে ওয়ান জেন্ডার ভার্সেস আনাদার জেন্ডারে নিয়ে চলে যাচ্ছে। আমরা কোনোভাবে নিউট্রালি একটা অন্যায়কে অন্যায় হিসেবে দেখতেই পারছি না। সেটা যদি অন্যায় হয় বা অন্যায় নাও হয়, আমরা সেটাকে কন্টিনিউয়াসলি আগেনস্ট আ জেন্ডার দেখছি। মানে এই যে ছেলেরা বলছে মেল, কিছু ছেলেরা বলছে, সেটা ওরা কিন্তু এই সেম ঘটনাটা যদি আমি ধরে নিচ্ছি একটা ছেলের সাথে ঘটতো, একটা মেয়ের সাথে না হয়, তাহলে কিন্তু কন্টিনিউয়াসলি সাপোর্ট করতো। কিন্তু এই একটা মেয়ের সাথে ঘটছে, পেট্রিয়ার্কি তাদের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে ব্যাপারটা যে মেয়ে বলে সে তার সাথে যাই হোক না কেন, আমার যদি কোথাও একটা বিবেক দংশন হয়, আমাকে দেখাতে হবে আমি তাদের এগেনস্টে, না হলে বোধহয় আমি কম পুরুষ হয়ে গেলাম। আমার সেই যে আমার ম্যানলিনেস, যে আমার আলফা মেলের যে একটা কনসেপ্ট এসছে, এইখানে কোথাও একটা যেন আমার ম্যানলি ইগোটা কোথাও একটা যেন হার্ট হচ্ছে, আমার মেল ইগোটা। আমি যদি কোনো মেয়েকে সাপোর্ট করে ফেলি, তাহলে আমার বোধহয় সেই ইগোটা হার্ট হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো, আমাদের এই সোসাইটিতে আমাদের কোন রকম কোনো জেন্ডারের এগেনস্টে ফাইটটা নয়। এটা নয় যে এটা ছেলে এগেনস্ট মেয়ে, এটা এগেনস্ট এ সিস্টেম, একটা সোসাইটির ফাইট এগেনস্ট এ সিস্টেম। মানবিকতার বিরুদ্ধে অমানবিকতার, বা অমানবিকতার বিরুদ্ধে মানবিকতার লড়াই। এই যে একটা পৈশাচিক রূপ নিচ্ছে মাঝে মাঝে আমাদের এই সোসাইটি, তার এগেনস্টে মনুষ্যত্বটা কোথায়? মনুষ্যত্ব মাঝে মাঝে হেরে যাচ্ছে। এই মনুষ্যত্বকে বাঁচিয়ে তোলার লড়াই, তার জন্য কে ছেলে কে মেয়ে এটা দেখা হচ্ছে না। এই যে প্রোটেস্টটা হচ্ছে, এখানে কিন্তু হাজার হাজার ছেলে ইনভলভ এই প্রোটেস্টটাতে। এক্স্যাক্টলি, কত ছেলে হাঁটছে, কারণ প্রত্যেক দিন তারা জাস্টিস চাইছে। তারাও কারোর ভাই, কারোর দাদা, কারোর বাবা, কারোর পার্টনার, কারোর বন্ধু। এদের মধ্যে তো কোন রকম এদেরকেও বলা হচ্ছে, আমরা সবসময় দেখছি একটা পোস্ট ঘুরছে যে all men are not rapists, but yes, all rapists are men. এই যে একটা চিন্তা আমাদের মধ্যে, একটা ডাউট, সেটা কন্টিনিউয়াসলি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা কে করছে? এটা পেট্রিয়ার্কি করছে। যে এই যে পেট্রিয়ার্কি, সেটা কিন্তু শুধুমাত্র যে একটা মেয়েকে নির্যাতন করছে, মেয়ের উপর অত্যাচার করছে তা নয়। এই প্রত্যেকটা ছেলেকে কিন্তু এখন যখন একটা মেয়ে বাসে উঠবে, ট্রামে উঠবে, যে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্টে উঠবে বা একটা গ্যাদারিং এ যাবে, তার কিন্তু প্রত্যেকদিন মনে হবে যে এখানে যারা আছে, যতগুলো ছেলে আমার আশেপাশে, তারা কিন্তু প্রত্যেকজন একটা প্রবাবল রেপিস্ট হতে পারে। তাহলে লাইক ধরো সাপোজ কোনো মেয়ে এরকম কোনো জায়গায় গেছে বা কোনো শুনশান জায়গা দিয়ে হাঁটছে, ওকে দুজন ফলো করছে, তাহলে এরকম সিচুয়েশনে তার কি করা উচিত? বা ও কেউ কি করে বুঝবে যে প্রবাবল রেপিস্ট হতেও পারে? সেটাই, মানে প্রবাবল, এই যে দুজন তুমি বললে যে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছে, তখন অবভিয়াসলি তার খুব কশাস থাকা উচিত। কিন্তু প্রত্যেকটা ছেলে যে আমার আশেপাশে যারা আছে, প্রত্যেকজনই যে আমাকে হার্ম করতে পারে, এই যে সন্দেহটা, এই যে ডাউটটা তাদের মনের মধ্যে ঢুকে যাচ্ছে, এই ইনসিডেন্ট গুলোর পর আরো ইন ডেপথ ঢুকে যাচ্ছে, সেখানে কিন্তু ছেলেরা আফেক্টেড। ছেলেরা কিন্তু প্রচন্ড ভাবে এম্বারেসড। তারা কিন্তু এই যে তাদের দিকে সব সময় একটা যে সন্দেহের চোখে, একটা ডাউটের চোখে মেয়েরা দেখছে, এটা কিন্তু তারা চায় না। ইনফ্যাক্ট এই ট্রান্সপোর্টে আমি দেখলাম, বলছিলাম পাবলিক ট্রান্সপোর্টে আমি অনেক সময় দেখে থাকি, আনইনটেনশনাল কোনো টাচ হয়ে গেল কোনো ছেলেদের থেকে কোনো মেয়ের, হতেই পারে সেটা এত একটা গ্যাদারিং এ। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে যে মেয়েরা এত বেশি কনশাস হয়ে যাচ্ছে যে সেই টাচটাকেও তারা হয়তো কোনোভাবে নেগেটিভলি নিয়ে নিচ্ছে। তারা বুঝতেও পারছে হয়তো সেটা ইন্টেনশনাল ছিল না, কোথাও যেই ওই ডাউটটা থেকে যাচ্ছে, ওখান থেকে রিঅ্যাকশনটা চলে আসছে। হলেও সেখান থেকে একটা প্রচন্ড, মানে তাদের ভেতরে তো একটা ভয়ঙ্কর প্যানিক, একটা অ্যাংজাইটি, একটা আতঙ্ক কাজ করছে যে হয়তো এরপরে আমার সাথে কি হবে আমি জানি না। হয়তো সে ইন্টেনশনালি করতে পারে ব্যাপারটা। একটা অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় আমাদেরকে একটা ডিসকমফর্ট দিচ্ছে এই সব জিনিস। সে তো ঠিক, আমরা হাসছি, কথা বলছি, রেগুলারলি সবই করছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এর ডিসকমফর্টটা তো চলে যাচ্ছে। আচ্ছা, তুমি তো একটা ডাক্তার, ঠিক আছে, তোমার নিশ্চয়ই আরজি করে ডাক্তারদের সাথে অনেক কথা হয়, যারা এখন ওই যেদিনকে আর কি বেনলি আরজি করে ভাঙচুর হয়, মবরা ঢুকে পড়ে, সেদিনকে তারপরের দিন সকালে কি তোমার সাথে কারোর কথা হয়েছিল? কোনো ডক্টরের, কোনো তোমার বন্ধু আরজি কর যারা ভিতরে ফেসে গেছিল, এরকম কারোর সাথে কথা হয়েছিল? ওদের সিচুয়েশনটা কি ছিল সেদিনকে? ডিরেক্টলি আমার তাদের সাথে কথা হয়নি, কিন্তু আমি যেটা জানতে পেরেছি তাদের থেকে, এটা হচ্ছে ভেতরে তো তারা ফেসে গেছিল এবং সেই ইনসিডেন্টটা ভয়ানক ইনসিডেন্ট ছিল। কোথা থেকে হুলিগানসটা ঢুকে ফাইটটা, মানে এই যে হামলাটা করলো, অ্যাটাকটা করলো, সেটা কিন্তু কেউ বলতে পারছে না এখনো। আর অনেক রকম সোর্স অনেক কথা বলছে, অনেক পলিটিক্যাল প্রশ্ন উঠে আসছে। তো সেই সব কন্ট্রোভার্সি যদি আমরা না যেতে চাই, তাহলে আমাদের এটাই আমরা দেখবো যে সেটা কতখানি, এই অ্যাটাকটা যে হয়েছে এটা কতখানি ডিভাস্টেটিং। ইনফ্যাক্ট পেশেন্টসদেরকে মারা হয়েছে ওখানে, যারা পেশেন্ট অ্যাডমিটেড ছিল। পেশেন্টদেরকে মারা হয়েছে?
ডাক্তাররা যারা ছিল ডাক্তারদেরকে মারা হয়েছে। ইনফ্যাক্ট অনেক পুলিশ তারা কিন্তু বাথরুমে গিয়ে লুকিয়েছিল। পুলিশরা বাথরুমে লুকিয়েছিল? পুলিশরা বাথরুমে আচ্ছা। লুকিয়েছিল। তাদের এই যে আমরা কন্টিনিউয়াস পুলিশদেরকে ব্লেম করে চলেছি, কিন্তু তারাও কিন্তু একটা গভর্নমেন্টের হাতের মানে আন্ডারেই থাকে। তাদেরও খুব একটা যে নিজেদের তাদেরকে সিস্টেমে চলতে হবে, নিজেদের কন্ট্রোলটা নিজেরা রাখতে পারছে না। এই জন্য কিন্তু তারা নিজেরাও অনেক লজ্জিত। আমার পার্সোনালি কিছু এরকম আমি ইনফরমেশন পেয়েছি যে পুলিশরা গিয়ে কিন্তু নিজেরা বলছে যে আমাদের বিচার চাই, জনসমক্ষে বলতে পারছে না, কিন্তু কোথাও গিয়ে লয়ের কাছে তারাও দ্বারস্থ হচ্ছে যে আমরা প্রোটেস্টটা করতে পারছি না, কারণ আমরা একটা ল অ্যান্ড অর্ডারের মধ্যে চলে আসি, আমরা গভর্নমেন্টের এগেনস্টে কোন রকম স্টেপ নিতে পারছি না। আমরা প্রোটেস্ট করছি, আমরা সেক্ষেত্রে একটা আপার হ্যান্ড পাচ্ছি যে আমরা নিজেদের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটাকে আমরা ইউজ করতে পারছি, ওরা পারছে না। ওরা আমাদের থেকে অনেক বেশি অসহায় পুলিশরা। সেখানে ওরা বাথরুমে গিয়ে লুকিয়ে আছে, বলছে আমাদেরকে বাঁচাও। ইনফ্যাক্ট ডক্টরসরা ওই হোস্টেলসে ওদের মেন্টালি কন্ডিশন তখন কিরকম ছিল? তোমার কথা বলে কি ফিল হলো তারপরের দিন? মেন্টাল কন্ডিশন ওরা প্রচন্ড ভাবে আতঙ্কে ছিল, মানে স্কেয়ার্ড যে আমরা তাহলে মানে ওরা তো পরের দিন অর্ধেক জন হস্টেল ছেড়ে বেরিয়ে গেছে। আচ্ছা, যারা হস্টেল ছিল খুব হাতে গোনা কয়েকজন রয়ে গেছে, ম্যাক্সিমাম হস্টেল ছেড়ে বেরিয়ে গেছে। আমি জানি না যে এর পরবর্তীকালে এই এরকম একটা ঘটনা হওয়ার পর আর কতজন হস্টেলে থাকতে নিজেদেরকে সেফ ফিল করবে, বা এরকম ভাবে আগের মতন পরিস্থিতিটা ঠিক কখন এসে দাঁড়াবে। সুপ্রিম কোর্ট অলরেডি ভার্ডিক্ট দিয়েছে যে ডক্টরদেরকে নিজেদের ওপিডি ওরা বন্ধ রেখেছিল, কিছুদিন স্থগিত রেখেছিল, এমার্জেন্সি সার্ভিসেস চলছিল, কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে ডক্টরদের কাছে রিকোয়েস্ট করেছে যে যেন ওরা ওদের রোজকার যে কাজটা, ওদের ওপিডি বা এভরি যে ডেইলি সিস্টেমটাতে সেটা যেন ওরা ফিরে যায়, কারণ না হলে আমাদের যারা পেশেন্টস তারা হয়তো হ্যাম্পার্ড হতে পারে। কিন্তু এক্ষেত্রে ডাক্তাররা ঠিক কতখানি মন থেকে এই কাজটা করতে পারবে? আমরা অনেক ডাক্তারকেই বলতে শুনেছি যে যতদিন না আমরা একটা সুবিচার পাচ্ছি, ফেয়ার জাস্টিস, এখানে শুধু জাস্টিস না, ফেয়ার জাস্টিসটা খুব দরকার। তো যতদিন আমরা এই ফেয়ার জাস্টিসটা পাচ্ছি ততদিন আমরা আমাদের ওপিডি বন্ধ রাখবো, আমরা এমার্জেন্সি সার্ভিসেস চালিয়ে রাখবো, কিন্তু আমরা ওপিডি পেশেন্ট দেখবো না। কিন্তু সেটাও আমাদের একটা গোটা সিস্টেমকে কোথাও একটা গিয়ে নাড়িয়ে দেবে। আমাদের এত মানুষ যাদের হয়তো প্রাইভেট হসপিটালে যাওয়ার মতন সামর্থ্য কজনেরই বা আছে, সেটাই এই সরকারি হাসপাতালগুলো যদি প্রপারলি রান না করে অনেক মানুষের অসুবিধা হয়ে যাবে, ক্ষতি হয়ে যেতে পারে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রিকোয়েস্টটা আমার মনে হয় ডাক্তাররা রাখবেন, আর তাদের এই রিকোয়েস্টটা রাখার সাথে সাথে তাদের প্রোটেস্টটাও তো তারা জারি রাখবেন যতদিন না একটা প্রপার কিছু সুবিচার পাচ্ছি। অনেকেই আছে যারা এই প্রোটেস্টে পার্টিসিপেট করতে পারছে না, তো তাদের মধ্যেও আমরা দেখছি একটা ভয়ঙ্কর গিল্ট, কারণ হয়তো এরকম অনেক মানুষই আছে যাদের মধ্যে ছোটবেলায় কোনো ট্রমা আছে, মোলেস্টেশনের, সেক্সুয়াল অ্যাবিউসের, তো তারা কিন্তু এই ইনসিডেন্টটার পরে ভয়ানকভাবে ট্রিগার্ড হচ্ছে। তো কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েডও করতে পারছি না। আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, টিভি আছে, এত রকম মানুষ আছে যারা এটা নিয়ে কথা বলছে সর্বক্ষণ, তারা কিন্তু প্রচন্ড ভাবে ট্রিগার্ড হচ্ছে। আর আমি বলতে চাই, এটা তুমি লাগিয়ে দিও হয়তো ডিসক্লেমারে, যে যারা এই ট্রিগার্ড হবেন, যাদের মধ্যে এই ট্রিগার্ড হওয়ার একটা পসিবিলিটি আছে, এটা দেখে তারা প্লিজ এটা দেখবেন, কারণ এই যে রেপ বা মোলেস্টেশন, এসব সেক্সুয়াল অ্যাবিউস, এসব কথা শুনে অনেকে ট্রিগার্ড হতে পারে। তো এই ক্ষেত্রে এটাই বলবো যে তারাও কিন্তু প্রোটেস্টে ঠিক আমাদের মতনই সামিল, কিন্তু তারা বেরিয়ে আসতে পারছেন না নিজেদের জন্য। অনেকে আছে এই যে বেরিয়ে আসতে পারছেন না প্রোটেস্টে, প্রচন্ড গিল্টে ভুগছেন যে আমি একটা তাহলে প্রোটেস্টের পার্ট হতে পারছি না, আমি আমার সেই অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমি সেই কাজটা করতে পারছি না। কিন্তু তারা মেন্টালি আমাদের সাথে আছে, যারা আমরা প্রোটেস্ট করছি মেন্টালি কিন্তু আমাদের সাথে আছে, আমাদের পাশেই আছে। আর আমাদেরকে একটা জিনিসই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা দিন আমাদের কাছে অনেক রকম এক্সপিরিয়েন্সেস নিয়ে আসবে। রাস্তাঘাটে চলতে গেলে আমাদের কাছে অনেক রকম আমরা আনসেফ জিনিসের শিকার হতে পারি, অনেকে অনেক কিছু শিকার হতে পারে, কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা আমাদেরকে নিতে হবে যে আমরা যেন পরবর্তীকালে একটা ভালো জেনারেশন তৈরি করতে পারি। আমরাই হিউম্যান বিংস বানাই, আমরা যারা বড়রা, যারা আমরা ডিরেক্টলি বাচ্চাদের সাথে কানেক্ট করি, সেই বাচ্চাদের মধ্যে এই যে বাচ্চারা প্রোটেস্টে বেরোচ্ছে, খুব দরকার বাচ্চাদেরকে নিয়ে প্রোটেস্টে বেরোনোটা। তারা দেখছে অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, চুপ করে বসে থাকতে নেই, শেখাটা দরকার, শেখাটা খুব প্রয়োজন। এই বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলোকে আমাদের ঢোকাতে হবে যে তুমি কাউকে হার্ট করতে পারো না নিজের জন্য, নিজের খুশি হওয়ার কারণে তুমি কাউকে হার্ট করতে পারো না, আর যে কোনো জায়গায় কোনো অন্যায় দেখলে আমাকে প্রতিবাদটা করতেই হবে। তোমার কি মনে হয় যে এরকম, দেখো একটা কথা বলি যে আমাদের জুরিসডিকশন এরকম যে প্রপার প্রুফ ছাড়া কিছু করা যাবে না, কোনো ভার্ডিক্টেও আসবে না,
তো নির্ভয়া কেসে 5 বছর লেগে গেছিল, তারপরে গিয়ে জিনিসটা ফয়সলা হয়। তো এর মধ্যে বলা হচ্ছে যে যারা যারা কয়েকজন পোটেনশিয়াল সাসপেক্ট তারা নাকি পালিয়ে গেছে দেশ ছেড়ে। তো এটাও কি সেই 5 বছর ধরেই ঝুলবে এখনো? দেখো, এটা কি ন্যায় পাবে না? বডিটা ক্রিমেটেড হয়ে গেল, এই বডিটাই কিন্তু ছিল আসল একটা এভিডেন্স। সেখান থেকে যদি আরেকবার সিবিআই এসে ফরেনসিক টেস্ট করতো, হয়তো আরো অনেকটা এভিডেন্স পাওয়া যেত। কিন্তু এটা যদি এত তাড়াতাড়ি জিনিসটা ক্রিমেশনটা হয়ে গেল, তো সেখানে খুব কম এভিডেন্স পাওয়ার কথা। তো সেখানে আমরা জানি না ঠিক কতদিন লাগবে, কিন্তু আমরা সেই আশাটা আমাদেরকে ছাড়লে হবে না যে একটা প্রপার জাস্টিস আমরা পাবো। আর তুমি যেহেতু নির্ভয়া কেসের কথা তুললে, সেখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে আমরা কিন্তু নির্ভয়া কেসের তার নাম জানি না, অনেক সময় তাকে কিরকম দেখতে সেটাও অনেক সময় আমরা জানি না। কিন্তু আমরা এই কেসটা, অভয়ার কেসটা যেটা দেখছি, তাকে অভয়া বলুন, তিলোত্তমা বলুন, যাই নাম দিক, তো তার কিন্তু ফটো সোশ্যাল মিডিয়ায় সবসময় ছড়িয়ে যাচ্ছে, তার নাম ছড়িয়ে যাচ্ছে, তার আইডেন্টিটি সম্পূর্ণভাবে রিভিল হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা তার হয়ে প্রোটেস্ট করতে গিয়ে তার ডিগনিটিটা কোথায় আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। বাবা মার ওপর, তার নিজের কাছের মানুষদের ওপর, তার পার্টনারের ওপর কত বড় একটা মেন্টাল ইম্প্যাক্ট করছে জিনিসটা, এটা আমরা ভেবেও দেখছি না। আমরা মানুষ, আমাদেরকে একটু ভেবে দেখাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, রেসপন্সিবিলিটি আমাদের। এক্স্যাক্টলি। তো এটা একটা কন্টেম্প্ট অফ কোর্টও বটে, যে তার আইডেন্টিটি আমরা রিভিল করে দিচ্ছি। অ্যাডমিনিস্ট্রেশন রিভিল করতে পারে, করা উচিত না, একদমই করা উচিত না। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যে সোশ্যাল ইম্প্যাক্ট অনেকটা বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। সবাই তো সেম থট অফ প্রসেস দিয়ে চলে না, অনেকেই এই জিনিসটাকে সাপোর্টও করে, অনেকে তুমি যেটা বলছিলে ভিকটিম ব্লেমিং যেটা চলে আর কি, সেখান থেকে তার ফ্যামিলিকে অনেক কিছু ফেস করতে হতে পারে। আর এই যে তার ভিকটিমাইজ হয়ে যাবার পর, তার যে মারা যাবার পর যে ছবিটা, সেই ছবিটাও অনেক জায়গায় সার্কুলেট হচ্ছে। প্লিজ আমি এটাই বলবো সবাইকে যে প্লিজ এটা বন্ধ করাটা খুব দরকার, এটা করবেন না। কারণ আমরা কেন করছি, আমরা ভাবছি যে এটা করে আমরা হয়তো বাকি লোকেদের মধ্যে সেই ইমোশনটা ইভোক করতে পারবো, হয়তো আরো যারা আছে তাদের মধ্যে সেই এমপ্যাথিটা জাগাতে পারবো, কিন্তু সেটা হবে না। উল্টে আমরা এই প্রসেসের মধ্যে দিয়ে কোথাও একটা যেন তাকেই, তার ডিগনিটিটাকে আমরা ভ্যালু করবো না, তার বাড়ির লোকেদের ওপর আমরা একটা মেন্টাল একটা ট্রমা নিয়ে আসবো। সেটা করাটা খুবই একটা অন্যায় কাজ, সেটা করা উচিত। আজকে আসার জন্য থ্যাংক ইউ। আর অনেক কিছু জানতে পারলাম। খুবই একটা বাজে সিচুয়েশন দিয়ে আমরা সবাই যাচ্ছি, সবাই লড়ছে, আমরাও লড়ছি, সবাই একসাথেই লড়ার চেষ্টা করবো এরকম ভাবে, যাতে নেক্সট টাইম এরকম টাইপের জিনিস যারা করবে বা যারা করার কথা ভাববে, করা তো অনেক দূরের কথা, ভাবলেও যাতে তাদের রক্তহীন হয়ে যায়, এটা হওয়াটা খুব দরকার। থ্যাংক ইউ। আমি এটা যে বলতে পারলাম আজকে, এই ব্যাপারে কথা বলতে পারাটাও খুব প্রয়োজন। আমার মনে হয় এটা আমার একটা বড় রেসপন্সিবল কাজ আমি করেছি। তো থ্যাংক ইউ ফর কলিং মি। থ্যাংক ইউ।